আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা মেইনলি কথা বলছিলাম সেমিকন্ডাক্টর নিয়ে। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর কি, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর কি। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে আমরা দুইটা ক্লাসিফিকেশন দেখছিলাম, যে পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরে আমরা ডোপিং করে দেখা যায় যে চার্জ কেরিয়ার বাড়ানো সম্ভব হয়, যেটা কারেন্ট ফ্লোতে অংশগ্রহণ করে। ওইটা আমাদের জন্য যতটুকু পরিমাণ চার্জ কেরিয়ার দরকার, আমরা ওই পরিমাণ চার্জ কেরিয়ার প্রডিউস করতে পারি। তারপরও আমরা সেমিকন্ডাক্টর ডিভাইস গুলাতে শুধুমাত্র পি টাইপ অথবা শুধুমাত্র এন টাইপ সেমিকন্ডাক্টর আমরা ইউজ করি না। ইন্ডিভিজুয়াল পি টাইপ বা এন টাইপ সেমিকন্ডাক্টর ইউজ করি না। এর একটা বড় কারণ হচ্ছে, এটা যদি আমাকে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো দিতে পারে, চার্জ ক্যারিয়ার দিতে পারে, কিন্তু এইটা কারেন্ট ফ্লোটাকে একটা ডিরেকশনে নিয়ে যাইতে পারে না। আমাদের একটা বড় উদ্দেশ্য ছিল এইখান থেকে রেকটিফায়ার হিসাবে কাজ করা, ইলেকট্রনিক ডিভাইস গুলাকে রেকটিফায়ার হিসাবে কাজ করা। এটা একটা বড় প্রিন্সিপাল ইলেকট্রনিক ডিভাইস গুলার। মানে এইখানে কারেন্ট ফ্লোটাকে একটা ডিরেকশনে ফ্লো করার জন্য আমরা শুধুমাত্র পি টাইপ অথবা শুধুমাত্র এন টাইপ ইউজ করি না, কারণ এই দুইটাই হচ্ছে বাই ডিরেকশনাল, দুইটা ডিরেকশনেই কারেন্ট ফ্লো করে এবং এইটা অলমোস্ট আনকন্ট্রোল কারেন্ট ফ্লো দিবে। তাহলে এই জন্য আমরা পি এন জাংশন ডায়োড বা পি এন ডায়োড আমরা ইউজ করে থাকি। যে পি এন জাংশন ডায়োড, এটা আরো কিছু নাম বলা হয়, সেমিকন্ডাক্টর ডায়োড বা ক্রিস্টাল ডায়োড, যেটাই বলি না কেন এটা আসলে পি এন জাংশন ডায়োডটাকেই বোঝায়। তাহলে এইটা নিয়ে আমরা আজকে কথা বলবো। পিএন জাংশন ডায়োড, পিএন জাংশন নাম থেকে বোঝা যায় একটা পি থাকবে, একটা এন থাকবে, এর মধ্যে জাংশন থাকবে। জাংশন মানে কি? দুইটার মধ্যে কানেকশন। তাহলে পি এবং এন টাইপ সেমিকন্ডাক্টরকে আমরা একসাথে ডোপিং করে আমরা একটা পি এন জাংশন ডায়োড বানাই। কিরকম? ধরলাম এইটা হচ্ছে আমার একটা সেমিকন্ডাক্টর, যেখানে সেমিকন্ডাক্টর এইখানে আমরা এক পাশে পি টাইপ ডোপিং করব। এই দিকে ধরেন যে আমরা পি টাইপ ডোপিং করব, এই পাঁচটাতে আমরা এন টাইপ ডোপিং করব। এরকম না যে আমি পি টাইপ এবং এন টাইপকে, একটা পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে এসে একসাথে জোড়া দিয়ে দিচ্ছি, ওইরকম না। যে আমরা একটাই সেমিকন্ডাক্টর যেখানে আমরা এক পাশে পি টাইপের ডোপিং করব আর এক পাশে এন টাইপের ডোপিং করব। কিভাবে ডোপিং করব এটা আমাদের আপাতত না জানলেও চলবে, আমাদের মেইন প্রিন্সিপালটাই জানলে হবে যে পি টাইপ এবং এন টাইপ ডোপিং এ কিভাবে কাজ করে। পি টাইপ মানে, আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, পি টাইপ মানে হচ্ছে ওই সেমিকন্ডাক্টর যেখানে আমরা ট্রাইভ্যালেন্ট অ্যাটম দিয়ে ডোপিং করি, যেখানে চার্জ ক্যারিয়ার হিসাবে হোল থাকে। কিরকম? যে হোল থাকে আর অ্যাটমটা হয় নেগেটিভ চার্জ। বলে এইখানে আমরা পাবো নেগেটিভ চার্জটা, তার উপরে আমরা দেখাই হোল। এদিকেও থাকবে নেগেটিভ চার্জ হোল, নেগেটিভ চার্জ হোল। আর অন্য পাশে থাকবে পজিটিভ চার্জ ইলেকট্রন। কারণ এন টাইপ সেমিকন্ডাক্টর যেখানে আমরা পেন্টাভ্যালেন্ট ইলেকট্রন দিয়ে ডোপিং করি, পেন্টাভ্যালেন্ট ইলেকট্রন দিয়ে ডোপিং করলে একটা ইলেকট্রন বেশি থাকে বা চার্জ ক্যারিয়ার হিসেবে ইলেকট্রন থাকে, আর অ্যাটমটা যেহেতু একটা ইলেকট্রন ছেড়ে দেয়, ডোপিং অ্যাটমটা একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে একটা ফিক্সড পজিটিভ চার্জে কনভার্ট হয় বা সে ডোনার আয়ন হিসেবে থাকে। তো এইটাই হচ্ছে আমাদের একটা পি এন জাংশন। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে এই পি এন জাংশন কিভাবে কাজ করে এইটা জানা। পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরকে আমরা ডোপিং করছে, ডোপিং করার পরে দেখা যাবে এক পাশে চার্জ ক্যারিয়ার হিসাবে থাকবে হোল আর এক পাশে চার্জ ক্যারিয়ার থাকবে ইলেকট্রন। এইটা কিভাবে কাজ করে এইটাই আমরা একটু দেখবো। দেখেন, এইখানে যে সময় আমরা প্রথমে দেখবো যে এইটা বানানো হয়, একটু যদি দেখি যে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর, আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম সিলিকন স্ট্রাকচার। যে সময় আমরা দেখাইতাম এরকম যে সিলিকন আশেপাশে অনেকগুলা সিলিকন ক্রিস্টাল, যেহেতু অনেকগুলা সিলিকন থাকবে।
আহ, এইটা পি এন জাংশন ডায়োড মানে আমরা একটা পাশে পি টাইপ ডোপিং করবো আর একটা পাশে এন টাইপ ডোপিং করবো। এটা হইতে পারে যে আমি এই জায়গায় এই যে সিলিকন অ্যাটমটা আছে এই জায়গায় হচ্ছে আমরা অ্যালুমিনিয়াম অ্যাড করলাম। অ্যালুমিনিয়াম অ্যাড করো, এই জায়গায় হচ্ছে আমরা অ্যালুমিনিয়াম দিলাম। তাহলে অ্যালুমিনিয়াম দিলে দেখা যাবে এইখানে পাশে পি টাইপের ডোপিং হবে। এখানে আরো অনেকগুলো অ্যালুমিনিয়াম অ্যাটমের ডোপিং করলে একটা পাশ পি টাইপের ডোপিং হিসেবে থাকবে। এই দিকে যেগুলো আছে এই পাশে হচ্ছে আমরা এন টাইপের ডোপিং করলাম, মানে এখানে ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি এইগুলা দিয়ে ডোপিং করলাম। তাহলে এইটাই হচ্ছে পি এন জাংশন ডায়োড হিসেবে কাজ করবে। তাহলে এই পাশে চার্জ ক্যারিয়ার হিসাবে থাকবে হচ্ছে ইলেকট্রন, যে এখানে চার্জ ক্যারিয়ার হিসাবে থাকবে ইলেকট্রন। এই পাঁচটাতে চার্জ ক্যারিয়ার হিসাবে থাকবে হোল। তাহলে এক পাশে যে সময় চার্জ ক্যারিয়ার হিসেবে ইলেকট্রন থাকবে, এক পাশে চার্জ ক্যারিয়ার হিসেবে হোল থাকবে। এই অ্যাটমটা হচ্ছে পজিটিভ চার্জের মতো কাজ করবে। এটা ফিক্সড, এইটা নড়াচড়া করবে না, এটা কারেন্ট ফ্লোতে যাবে না, শুধু ইলেকট্রনটা কারেন্ট ফ্লোতে যাবে। আর এইটা হচ্ছে নেগেটিভ চার্জ, যেহেতু এখানে কারেন্ট ফ্লো করতে গেলে হোল একটা একটা ইলেকট্রন অ্যাবজর্ব করলে এই অ্যাটমটা একটা ইলেকট্রন অ্যাবজর্ব করা লাগে, তাহলে এইটা নেগেটিভ হিসাবে যাবে। তাহলে এই ইলেকট্রন এবং হোল কারেন্ট ফ্লো করে। এইখানে যে সময় আমি দেখবো হোল মানে কি অ্যাবসেন্স অফ ইলেকট্রন, এই পাশে ইলেকট্রন মানে ফ্রি ইলেকট্রন মানে সে সহজে মুভমেন্ট করতে পারে। তাহলে দেখা যাবে সহজেই যে জায়গা হোল পাবে এই ইলেকট্রনটা এই হোলে এসে এই ইলেকট্রনের ঘাটতিটা ফিল আপ করতে চাইবে। কারণ নর্মালি দেখা যায় ইলেকট্রন রিডিরেকশনের কারণে, রিডিস্ট্রিবিউশনের কারণে দেখা যাবে এই এই বন্ধনের ইলেকট্রনও নর্মালি এই জায়গায় চলে আসতে চায়। বন্ধন ভেঙে ইলেকট্রনটা এই হোলের ঘাটতিটা ফিল আপ করতে চায়, যে এই জায়গায় দেখা যায় একটা ইলেকট্রন ফ্রি আছে। তাহলে এই ইলেকট্রন গুলো সহজে এই জায়গায় চলে আসতে চাবে। তাহলে এই জায়গায় যদি চলে আসে তাহলে এই প্রসেসটাকে আমরা বলি ইলেকট্রন হোল রিকম্বিনেশন। মানে ইলেকট্রন আর হোল যদি একসাথে চলে আসে এটা নিউট্রাল হয়ে যাবে, কারণ এখানে আর কোনো চার্জ ক্যারিয়ার থাকবে না। কেন? কারণ ইলেকট্রন তো ফ্রি, সে মুভমেন্ট করতে পারে। আর হোল হচ্ছে ইলেকট্রনের ঘাটতি। তাহলে এই যে জায়গায় ইলেকট্রনের ঘাটতি থাকবে এই জায়গায় ইলেকট্রন যদি বসে তাহলে এইটা চার্জ নিউট্রাল হয়ে যাবে বা এখানে কোনো চার্জ ক্যারিয়ার থাকবে না। এই ঘটনাটাই ঘটে আমরা যে সময় একটা পিএন জাংশন ডায়োড দেখতে যাই। পিএন জাংশন ডায়োড যে সময় আমি দেখবো এই পাশটাতে অনেকগুলা ইলেকট্রন আছে, এই পাশে অনেকগুলা হোল আছে, সে চাবে ইলেকট্রন গুলা হোলের দিকে চলে যেতে। তাহলে ইলেকট্রন গুলা হোলের দিকে যদি চলে যায় তাহলে ইলেকট্রন হোল এইখানে রিকম্বাইন করে ফেলে। ইলেকট্রন হোল রিকম্বাইন করে ফেললে এই ইলেকট্রনটাও আর থাকবে না, এই হোলটাও আর থাকবে না, এখানের ইলেকট্রনটাও থাকবে না, এখানের হোলটাও থাকবে না। তাহলে এখানে কোনো চার্জ ক্যারিয়ার আর থাকতেছে না এই ইলেকট্রন হোল রিকম্বিনেশনের কারণে। আর একটা পয়েন্ট বলা যায় যে এই যে রিকম্বিনেশনটা বলতে আমরা বুঝাই যে এন টাইপ সেমিকন্ডাক্টর যেগুলো আছে এগুলা কিন্তু ইলেকট্রন গুলা থেকে কন্ডাকশন ব্যান্ডে, ভ্যালেন্স ব্যান্ডে না, এটা কন্ডাকশন ব্যান্ডে। ভ্যালেন্স ব্যান্ড আরো নিচে হইবে। এইখানে এই যে পি টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টরে থাকে হচ্ছে হোল, হোল থাকে সবসময় ভ্যালেন্স ব্যান্ডে। এই জায়গা থেকে ইলেকট্রন এই জায়গায় যে সময় চলে আসে বা চলে আসলে দেখা যায় এখানে রিকম্বিনেশনটা ঘটে, ইলেকট্রন হোল রিকম্বিনেশন ঘটে। মানে এই প্রসেসে দেখা যাবে যে আমি কোনো চার্জ কেরিয়ার একটা এরিয়াতে কোনো চার্জ কেরিয়ার পাবো না। এই যে এই এরিয়াটা, এখন এই এরিয়াটাতে আর কোনো চার্জ কেরিয়ার নাই। এই এরিয়াটাতে ইলেকট্রন এবং হোল কোনো চার্জ কেরিয়ারই নাই, যে জাংশন পয়েন্ট ছিল এখানে কোনো চার্জ কেরিয়ার আর নাই। এইটা কেন ক্রিয়েট হয়েছে? কারণ ইলেকট্রন হোল যে সময় ইলেকট্রন গুলো হোলে চলে আসছে তারা রিকম্বাইন করে ফেলছে, এখানে কোনো চার্জ কেরিয়ার আর থাকে না। আমি যে সময় একটা পিএন জাংশন ডায়োড বানাবো
এর কিছুক্ষণ পরেই আমি দেখব এই জাংশন পয়েন্টের আশেপাশে যে ইলেকট্রন গুলা আছে, এই ইলেকট্রন গুলা রিকম্বাইন করে ফেলবে, এবং ইলেকট্রন হোল রিকম্বাইন করে ফেলবে। এরকম একটা জায়গা ক্রিয়েট হবে, একটা এরিয়া ক্রিয়েট হবে, যেই জায়গায় কোনো চার্জ ক্যারিয়ার থাকবে না। এইখানে এই পাঁচটাতে পজিটিভ চার্জ আছে, পজিটিভ ফিক্সড আয়ন গুলো আছে। এই পাঁচটাতে নেগেটিভ ফিক্সড আয়ন গুলো আছে, কিন্তু কোনো চার্জ ক্যারিয়ার নাই, কারেন্ট ফ্লো যারা করে এরকম কোনো চার্জ ক্যারিয়ার নাই। তো এই এরিয়াটাকে আমরা আলাদা একটা নাম দেই, যেখানে কোনো চার্জ ক্যারিয়ার থাকে না। এই এরিয়াটাকে আমরা বলি হচ্ছে ডিপ্লেশন লেয়ার। এবং আরেকটু পয়েন্ট যদি বলি, যে এইখানে এক পাশে হাই ভোল্টেজ পজিটিভ চার্জ, এক পাশে লো ভোল্টেজ, পাশাপাশি যে সময় পজিটিভ এবং নেগেটিভ চার্জের বা হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজের পার্থক্য থাকবে, তাহলে এই জায়গায় একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে। ইলেকট্রিক ফিল্ড কোন দিকে থাকবে? পজিটিভ থেকে নেগেটিভের দিকে। ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হওয়া মানে এখানে ভোল্টেজের ডিফারেন্স ক্রিয়েট হওয়া, বা এখানে ভোল্টেজ পটেনশিয়াল ক্রিয়েট হওয়া। তাহলে এই দুই টার্মিনালে একটা বিল্ট ইন পটেনশিয়াল ক্রিয়েট হবে, বিল্ট ইন পটেনশিয়াল। এই বিল্ট ইন পটেনশিয়ালটা ক্রিয়েট হওয়ার কারণটা হইতেছে এখানে চার্জ ক্যারিয়ার নাই, কিন্তু পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ তো আছে, তাদের মধ্যে ভোল্টেজের একটা ডিফারেন্স আছে। তাহলে এই ডিফারেন্সটাই পটেনশিয়াল ডিফারেন্স হিসেবে কাজ করে। কারণ এইটা, এই এরিয়াটা কতটুকু হবে? এই এরিয়াটা চাইলে তো এই ইলেকট্রনটাও এখানে চলে আসতে পারে, এই ইলেকট্রনটাও এই হোলের কাছে চলে যেতে পারে, বা হোল ইলেকট্রনের কাছে গিয়ে রিকম্বাইন করে ফেললো। তাহলে এই ক্রিস্টালের সবগুলা চার্জ ক্যারিয়ারে তো রিকম্বাইন করার সুযোগ আছে, কিন্তু না, এই সুযোগটা আসলে থাকে না। কেন থাকে না? কিছুটা এরিয়া হওয়ার পরে এই যে নেগেটিভ চার্জটা, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়ে যাইতেছে, যে ইলেকট্রিক ফিল্ডটা কাজ করতেছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। একটা ইলেকট্রন যে সময় এই দিক থেকে এইদিকে এখন আসতে যাবে, এই প্লেয়ার থেকে এন টাইপ থেকে পি টাইপের দিকে আসতে যাবে, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। এই যে নেগেটিভ আয়নটা আছে এই ইলেকট্রনটাকে আসতে দিবে না, বাধা প্রডিউস করবে। কারণ নেগেটিভ ফিল্ড, এখানে ইলেকট্রন আসলে সে ইলেকট্রনকে সহজে অ্যাকসেপ্ট করবে না, এইটাকে দূরে সরাইতে চাবে। তাহলে ইলেকট্রন যদি এই পাশে, ইলেকট্রন যদি এই দিক থেকে এইদিকে আসতে চায়, তাহলে সে রিপালসিভ ফোর্স পাবে, যেটা তাকে আরো এইদিকে নিয়ে যাবে। এই ইলেকট্রন গুলোর ক্ষেত্রেও একই পয়েন্ট, যারা এই দিকে আরো নিয়ে যাবে। যদি হোলটা এই দিক থেকে এইদিকে আসতে চায়, হোল যদিও চার্জ নিউট্রাল কিন্তু কাজ করে পজিটিভ চার্জের মতো, তাহলে এই হোল আসতে চাইলে এই পাশের যে পজিটিভ আয়ন গুলো আছে, হোলকে এই পজিটিভ আয়ন গুলো রিপালস করে, এই পজিটিভ আয়ন গুলো এইগুলাকে সরায় দেয়, দূরে সরাই দিতে চায়। তাহলে এই জায়গার হোল গুলো এদিকে আর আসতে পারে না। তাহলে এই রিকম্বিনেশন হওয়া পর্যন্ত, রিকম্বিনেশনটা ঘটার পরে দেখা যাবে কোনো ইলেকট্রন এন টাইপ থেকে পি টাইপের দিকে, বা কোনো হোল পি থেকে এন এর দিকে আর ফ্লো করতে পারে না। তাহলে এই ফ্লো করাইতে হলে আমাকে অন্য কোনো মেথডে যাওয়া লাগবে। তাহলে এই টাইপের এই অংশটাকে আমরা বলি যে পি এন জাংশন ডায়োড, যেখানে প্রথমে ডিপ্লেশন লেয়ার পি টাইপ এবং এন টাইপকে আমরা আহ, একসাথে ডুপিং করে পি এন জাংশন বানাবো। এর কিছুক্ষণ সময় পরেই দেখবো যে জাংশনের কাছাকাছি যে ইলেকট্রন গুলো আছে এগুলা এবং হোল আছে, তারা রিকমেন্ড করে ফেলবে। তারপরে গিয়ে এই ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হওয়ার কারণে কোনো ইলেকট্রন এন থেকে পি এর দিকে যাবে না, বা কোনো হোল পি থেকে এন এর দিকে যাবে না, কারণ ইলেকট্রিক ফিল্ডটা তাকে বাধা প্রডিউস করবে। এখানে একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হয়ে যায়। এই ভোল্টেজ ডিফারেন্সটা পার করতে পারলে, এই বাধাটা পার করতে পারলে ইলেকট্রনটা এই পাশ থেকে এই পাশে যাইতে পারবে। তাহলে বাধা পার করবে কিভাবে? বাধা পার করতে হলে তো এই পটেনশিয়ালটা আমাদের দরকার। এর চেয়ে বেশি পটেনশিয়াল দিলে সে বাধা পার করতে পারবে, এর চেয়ে কম হলে পারবে না। তাহলে এই বাধাটার, যেই দিকে এই বাধাটা প্রডিউস হইতেছে এর বিপরীতে যদি আমি কোনোভাবে ব্যাটারি কানেক্ট করে দিই বা অন্য কোনো সোর্স থেকে এনার্জি দিতে পারি, ভোল্টেজ ক্রিয়েট করতে পারি, তাহলে এই বাধাটা ক্যান্সেল আউট হয়ে যাবে, ইলেকট্রন এবং হোল সহজে ফ্লো করতে পারবে, কারেন্ট ফ্লো আমরা পাবো।
এবং ওই ক্ষেত্রে দেখা যাবে যে এইগুলো পরে আর রিকম্বিনেশন ঘটে না, ইলেকট্রনের ফ্লো হবে, হোলের ফ্লো হবে, কারণ চার্জ ক্যারিয়ার জেনারেশন হবে, ফ্লো হবে। তাহলে যেই সময় আমি দেখবো যে এই পিএন জাংশন ডায়োডের মধ্যে আমি বাইরে থেকে কোনো ব্যাটারি কানেক্ট করছি, ওই অবস্থাটাকে আমরা বলি বায়াসিং করা। তাহলে বায়াসিং মানে হচ্ছে আমি পি এবং এন টাইপের এখানে ব্যাটারি কানেক্ট করবো। তাহলে এই জায়গায় আমরা হচ্ছে ডিপ্লেশন লেয়ার পাবো। এইখানের ইলেকট্রন হোল ক্যান্সেল আউট হয়ে যাবে, এবং আমি এখন যদি কারেন্ট ফ্লো করাইতে হয়, এই ডিপ্লেশন লেয়ারটাকে ছোট করে নিয়ে আসতে হবে, কারণ ইলেকট্রনকে এই পাশ থেকে এই পাশে আনতে হবে, হোলকে এই পাশ থেকে এই পাশে নিতে হবে। এই ছোট করার প্রসেসটা কি, বাইরে থেকে ব্যাটারি দেব, কারণ ইলেকট্রিক ফিল্ড যেদিকে ক্রিয়েট হয়েছে, ইলেকট্রিক ফিল্ডটাকে ক্যান্সেল আউট করা লাগবে, বা ভোল্টেজ ডিফারেন্সটাকে ক্যান্সেল আউট করা লাগবে। সবগুলা কম, মেইন পয়েন্ট আসলে ইলেকট্রনকে এই পাশ থেকে এই পাশে নেওয়া। আমি ইলেকট্রিক ফিল্ড দিয়ে বলি, বা ভোল্টেজ পটেনশিয়াল ডিফারেন্স দিয়ে বলি, বা ডিপ্লেশন লেয়ার দিয়ে বলি, সবগুলোর উদ্দেশ্য হচ্ছে ইলেকট্রনকে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসা। ইলেকট্রন এইদিকে আসা মানে ডিপ্লেশন লেয়ারটা ছোট হয়ে আসা, এবং ভোল্টেজের পার্থক্যটাও কমে আসা, ইলেকট্রিক ফিল্ডটাও ক্যান্সেল আউট হয়ে যাওয়া। তাহলে এইটা বাইরে থেকে আমরা এখন হচ্ছে ব্যাটারি কানেক্ট করব। তাহলে আমি এইখানে এই জায়গায় হচ্ছে আমরা এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করব, বা হচ্ছে ভোল্টেজ অ্যাপ্লাই করব, বি অ্যাপ্লাই, বি এ, যেটা দিয়ে প্রকাশ করি না কেন। তাহলে এই ভোল্টেজটা অ্যাপ্লাই করলাম। কারণ এই ব্যাটারিটা আমি চাইলে এই দিকে ব্যাটারির হাই টার্মিনাল বা হাই ভোল্টেজ এইদিকে লো ভোল্টেজ দিয়ে কানেক্ট করতে পারি, আবার চাইলে বিপরীতও কানেক্ট করতে পারি, এদিকে নেগেটিভ এদিকে পজিটিভ। তাহলে আমরা দুইটাই দেখ কোনটা কি, এটা আমরা একটু খেয়াল করবো। তাহলে আমি যদি প্রথমে দেখি এদিকে পজিটিভ, মানে এই পাশে একটা পজিটিভ ফিল্ড ক্রিয়েট হবে, পজিটিভ মনে হবে। এইদিকে নেগেটিভ, তাহলে এই পাশটা নেগেটিভের মতো কাজ করবে। তাহলে এইটা করলে দেখা যাবে ইলেকট্রিক ফিল্ড আগে যেদিকে ছিল, এই যে এই ডিপ্লেশন লেয়ারের যে ইলেকট্রিক ফিল্ডটা ছিল, এটা ছিল এই দিক থেকে এই দিকে, যেইটা কারেন্ট ফ্লোকে বাধা প্রডিউস করতো, ইলেকট্রনকে বাধা দিত। তাহলে এইটাকে ক্যান্সেল আউট করার জন্য আমাকে যে ইলেকট্রিক ফিল্ডটা, অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ডটা এর বিপরীতে দিতে হবে। যদি এর বিপরীতে দেই, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। এর বিপরীতে কিভাবে হইতে পারে, এই পাশে পজিটিভ দিব, এই পাশে নেগেটিভ দিব, আমরা এটাই করছি। এই পাশে পজিটিভ দেওয়া হয়েছে, এই পাশটাতে নেগেটিভ দেওয়া হয়েছে। তাহলে এইটা এই বিল্ট ইন পটেনশিয়ালটাকে ক্যান্সেল আউট করবে, ভোল্টেজের পার্থক্য ক্যান্সেল, ইলেকট্রিক ফিল্ডটাকে ক্যান্সেল আউট করে দিবে, ডিপ্লেশন লেয়ারটাকেও ছোট করবে। কিভাবে, এই যে নেগেটিভ চার্জ, এই নেগেটিভের জন্য ইলেকট্রনটা এইদিকে যাইতো, এই যে এটার জন্য ইলেকট্রন এইদিকে যাইতো, কিন্তু এই দিকে আরেকটা নেগেটিভ আছে, যেইটা এটাকে এইদিকে যাইতে চায়, এটাকে এইদিকে ফ্লো করতে চায়। তাহলে এই ভোল্টেজটা যদি দেখা যায় এই বিল্ট ইন পটেনশিয়ালের চেয়ে বেশি, তাহলে ইলেকট্রন গুলা এই পাশে যাবে, এই হোলগুলা পজিটিভ চার্জের কারণে এইদিকে আসবে। তাহলে ডিপ্লেশন লেয়ারটা আস্তে আস্তে ছোট হয়ে আসবে, ডিপ্লেশন লেয়ারটা কমবে।
এই যে আমরা বিল্ট ইন পটেনশিয়ালের কথা বলছিলাম, বিল্ট ইন পটেনশিয়ালটাও কমে আসবে, আর ইলেকট্রিক ফিল্ডটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে ইলেকট্রন পাস করতে পারবে, ইলেকট্রন সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারবে, এন থেকে পি এর দিকে যাইতে পারবে, পি থেকে এন এর দিকে যাইতে পারবে। তাহলে ইলেকট্রনে ফ্লো করার জন্য বা চার্জ ক্যারিয়ারে ফ্লো করার জন্য, কারেন্ট ফ্লো পাওয়ার জন্য আমার বাইরে থেকে ব্যাটারি কানেক্ট করতে হবে। তাহলে এই ব্যাটারি কানেক্ট করলে কারেন্ট ফ্লোটা আমি পাবো কোন সময়? পাবো হচ্ছে এই অ্যাপ্লাইড ভোল্টেজটা যখন দেখবো বিল্ট ইন পটেনশিয়ালের চেয়ে বেশি। যদি আমি দেখি বিল্ট ইন পটেনশিয়ালের চেয়ে কম, আমার এই দিকে যে বিল্ট ইন পটেনশিয়ালটা ছিল, এইটা ধরলাম যে 3 ভোল্ট, এটা আমি বাইরে থেকে যে ব্যাটারিটা কানেক্ট করছি এটা হচ্ছে 2 ভোল্টের। মানে 3 ভোল্ট আমাকে যতটুকু ধাক্কা দিবে, 2 ভোল্ট তো এর চেয়ে কম দিতেছে। তাহলে ডিপ্লেশন লেয়ারটা ছোট হবে, পটেনশিয়ালের পার্থক্য কম হবে। পটেনশিয়ালের পার্থক্য এখন 1 ভোল্ট থাকবে, কিন্তু এখনো ইলেকট্রন এই পাশ থেকে এন থেকে পি এর দিকে যাইতে পারবে না। এন থেকে পি এর দিকে যাইতে হলে তাকে 3 ভোল্টের যদি পটেনশিয়ালের ডিফারেন্স থাকে, তাহলে 3-এর চেয়ে বেশি দিতে হবে। তাহলে 3-এর চেয়ে বেশি দিলেই আমরা কারেন্ট ফ্লো পাবো। তাহলে এইখানে ফরওয়ার্ড বায়াসে যে সময় বিল্ট ইন পটেনশিয়ালের চেয়ে বেশি পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করা হবে, ওই সময় কারেন্ট ফ্লো পাবো। বিল্ট ইন পটেনশিয়ালের কাছাকাছি বা তার চেয়ে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করলে আমরা কারেন্ট ফ্লো পাবো। তাহলে এইটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াসিং, এটাকে আমরা বলি হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং। ফরওয়ার্ড বায়াসিং কখন হবে? ফরওয়ার্ড বায়াসিং হবে যে সময় আমি দেখবো পি টাইপ সেমিকন্ডাক্টরের সাথে ব্যাটারির পজিটিভ টার্মিনাল কানেক্ট করা হয়েছে, এন টাইপ সেমিকন্ডাক্টরের সাথে ব্যাটারি নেগেটিভ কানেক্ট করা হয়েছে। পি এর সাথে হাই ভোল্টেজ, এন এর সাথে লো ভোল্টেজ কানেক্ট করলে এইটা হবে ফরওয়ার্ড বায়াসিং। এখানে আমরা কারেন্ট ফ্লো পাবো, ডিপ্লেশন লেয়ারটা কমে আসবে, বিল্ট ইন পটেনশিয়াল আস্তে আস্তে কমবে, এক সময় গিয়ে বিল্ট ইন পটেনশিয়ালটা জিরো হয়ে যাবে, কারেন্ট ফ্লোটা বেশি হবে। বিল্ট ইন পটেনশিয়াল চেয়ে বেশি পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করলে কারেন্ট ফ্লো আরো বেশি হবে। ও যদি আমি রিভার্স বায়াসিং করি, এটা আর একটু ক্লিন করে রাখি। এরপরে হচ্ছে রিভার্স বায়াসিং বলতে আমি এই পোলারিটিটাকে যদি চেঞ্জ করে দিই। যদি আমরা এই টাইপের বায়াসিং করি, ডিপ্লেশন লেয়ারটা তো আগে ছিল এই জায়গায়, যে এই হোল এই ইলেকট্রন তারা একটা একটাকে ক্যান্সেল আউট করে দিবে, মানে এই পর্যন্ত আমার ডিপ্লেশন লেয়ার ছিল যে সময় কোনো বায়াসিং করা হয়নি। এখন রিভার্স বায়াসিং করা হয়েছে, এই দিকে পি টাইপের সাথে ব্যাটারি নেগেটিভ, এন টাইপের সাথে ব্যাটারি পজিটিভ কানেক্ট করা হয়েছে। তাহলে দেখা যাবে এই ইলেকট্রন যেটা পজিটিভ টার্মিনালে আকর্ষণ কারণে এই ইলেকট্রন আরো এই দিকে যাইতে থাকবে, এই হোল আরো এইদিকে যাইতে থাকবে। তাহলে ইলেকট্রন হোল যদি এই ইলেকট্রন এই জায়গা থেকে আরো ওই দিকে যায়, এই ইলেকট্রন যদি এইখান থেকে এইদিকে যায়, এই ইলেকট্রন যদি এইদিকে যায়, এই হোল যদি এই পাশ থেকে এই পাশে আসে, এই পাশ থেকে এই হোলটা এই পাশে চলে আসছে, তাহলে এই যে এরিয়াটা যে ডিপ্লেশন লেয়ারের এরিয়া ছিল, এটা কি ছোট হয়েছে না বড় হয়েছে? এই ডিপ্লেশন লেয়ারটা আরো বড় হয়েছে। তাহলে এইখানে কারেন্ট তো আমরা আসলে পাবো। ডিপ্লেশন লেয়ারটা বড় হওয়া মানে আমি অ্যাপ্লাইড ভোল্টেজ যত দিব, বিল্ট ইন পটেনশিয়াল তো আগে ছিলই, এখন টোটাল ভোল্টেজ হবে বিল্ট ইন পটেনশিয়ালের সাথে অ্যাপ্লাইড ভোল্টেজটাও
অ্যাড হইতেছে, এই পটেনশিয়াল ডিফারেন্সটা আরো বাড়তেছে। ইলেকট্রিক ফিল্ড, আগে যে দিকে ইলেকট্রিক ফিল্ড ছিল, এই যে পজিটিভ থেকে নেগেটিভ দিকে, এখন আমি নতুন করে আরেকটা ইলেকট্রিক ফিল্ড এই একই দিকে দিলাম, তাহলে ইলেকট্রন কোনোভাবেই এন থেকে পি এর দিকে বা হোল পি থেকে এন এর দিকে যাইতে পারবে না, ডিপ্লেশন রেটটা আরো বড় হইতেছে। তাহলে এইখানে আমরা কোনো কারেন্ট ফ্লো পাবো না, এইখানে আমরা কোনো কারেন্ট ফ্লো পাবো না। রিভার্স বায়াসিং যদি করা হয়, রিভার্স বায়াসিং করা হইলে এইখানে কোনো কারেন্ট ফ্লো পাবো না। এইটা হচ্ছে আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর যেখানে আমরা বায়াসিং করছি। তাহলে এইটা নিয়ে আমরা হচ্ছে একটু আইভি কার্ভ দেখবো, যে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর যদি আমি ফরওয়ার্ড বায়াসিং করি তাহলে কিরকম হবে, রিভার্স বায়াসিং করলে কিরকম হবে। আইভি বলতে হচ্ছে ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে কারেন্ট ফ্লো চেঞ্জ কিরকম হবে, ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে কারেন্ট ফ্লো চেঞ্জ কিরকম হবে, এইটা আমরা একটু দেখবো। এইখানে আরেকটা পয়েন্ট আমরা আসবো, কিছুক্ষণ পরেই আমরা আরেকটা পয়েন্ট নিয়ে একটু কথা বলবো, যে এইখানে যে আমরা আলোচনাগুলো করছি শুধু পি টাইপের হোল গুলা নিয়ে আলোচনা করা হয়েছে, এন টাইপের ইলেকট্রন গুলা নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম মেজরিটি চার্জ ক্যারিয়ার এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার নামে আমরা দুইটা টার্ম পাইছিলাম, মেজরিটি এবং মাইনরিটি। মেজরিটি কোনগুলা, পি টাইপে যেগুলা সংখ্যায় বেশি থাকে, পি টাইপে হোল সংখ্যায় বেশি থাকে, তাহলে এটা হচ্ছে মেজরিটি। পি টাইপে কি ইলেকট্রন থাকে না, কিছু ইলেকট্রন থাকে, কিছু ইলেকট্রন থাকে কিন্তু সংখ্যায় কম। এইখানে মাইনরিটি যেগুলো, পি টাইপে যে ইলেকট্রন গুলা থাকে, পি টাইপে যে ইলেকট্রন গুলা থাকে এটা হচ্ছে মাইনরিটি, কারণ এইটা সংখ্যায় কম। আবার এন টাইপের ক্ষেত্রে, এন টাইপে মেজরিটি হচ্ছে ইলেকট্রন, মাইনরিটি হচ্ছে হোল। এইখানে মাইনরিটি চার্জ ক্যারিয়ারের কোনো অবদান থাকবে কিনা, এইটা যদি আমরা একটু আলোচনা করি, তাহলে এরপরে আমরা আইভি কার্ভে যাই। ধরলাম এখানে মাইনরিটি চার্জ ক্যারিয়ার একটা ইলেকট্রন, এখানে মাইনরিটি চার্জ ক্যারিয়ার একটা হোল। যদি একটু খেয়াল করেন, মাইনরিটি চার্জ ক্যারিয়ার জন্য এই নেগেটিভ চার্জ, এই মাইনরিটি ইলেকট্রনটাকে কি বিকর্ষণ করবে? হ্যাঁ, বিকর্ষণ করবে, কারণ নেগেটিভ ইলেকট্রনকে বিকর্ষণ করে কোন দিকে পাঠাবে, এই দিকে পাঠাবে। মানে ইলেকট্রন বিকর্ষণ করলে সে এই দিকে যাবে, এবং এই দিকের পজিটিভটাও চাইতেছে ইলেকট্রনটা এই দিকে আসুক, এই পজিটিভটাও চাইতেছে ইলেকট্রন এই দিকে আসুক। তাহলে এই ইলেকট্রনের জন্য আসলে কোনো বাধা না, এই ইলেকট্রনটা সহজেই পি থেকে এন এর দিকে যাইতে পারে। আবার হোলের ক্ষেত্রে এই পজিটিভ আয়ন এই হোলটাকে এই দিকে যাইতে দিবে, সহজে এই পাশ থেকে এন থেকে পি এর দিকে যাবে। এই হোল নেগেটিভ চার্জটাও চায় হোল এইদিকে আসুক। তাহলে এই মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য, মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য আমরা কিছু কারেন্ট ফ্লো, রিভার্স বায়াসে কিছু কারেন্ট ফ্লো পাবো। মেজরিটি চার্জ ক্যারিয়ারের জন্য আমরা কোনো কারেন্ট ফ্লো পাবো না, কিন্তু মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য আমরা কিছু কারেন্ট ফ্লো পাবো। মাইনরিটি চার্জ ক্যারিয়ার যেহেতু সংখ্যায় খুবই কম থাকে, তাহলে কারেন্ট ফ্লোটা হবে খুবই কম, এটা অলমোস্ট জিরোর কাছাকাছি। যেহেতু আমরা একেবারে কম হইলেও কিছুটা কারেন্ট ফ্লো আমরা পাবো, মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য আমাদের কারেন্ট ফ্লো থাকবে। এটা সংখ্যায় কম হবে, কারেন্ট ফ্লোটা খুবই কম হবে, কিন্তু কিছুটা কারেন্ট ফ্লো পাবো। তাহলে এইটা রিভার্স বাইসিং এর ক্ষেত্রে বলছে। তাহলে ফরওয়ার্ড বাইসিং এর কি, ফরওয়ার্ড বাইসিং তো মাইনরিটি চার্জ ক্যারিয়ার তো থাকে। ফরওয়ার্ড বাইসিং আলোচনা করা হয়েছে মেজরিটি চার্জ ক্যারিয়ার নিয়ে, মাইনরিটি চার্জ ক্যারিয়ার কি করবে একটু যদি খেয়াল করি। এইখানে আমি মাইনরিটি চার্জ ক্যারিয়ার পি টাইপে ইলেকট্রনকে মাইনরিটি নিলাম, এইখানে হোলকে মাইনরিটি নিলাম। তাহলে ইলেকট্রন এই পজিটিভ চার্জের কারণে, এই পজিটিভ চার্জের কারণে সে কি এইদিকে যাবে না, এই পজিটিভ চার্জের কারণে ইলেকট্রন এই দিকে যাবে, এই হোল নেগেটিভ এর কারণে এই দিকে যাবে। তাহলে এই ইলেকট্রন বা এই হোল কারেন্ট ফ্লো করবে না। এই পি টাইপ সেমিকন্ডাক্টরে যে মাইনরিটি চার্জ করে ইলেকট্রন আছে ফরওয়ার্ড বাইসিং এ তারা কারেন্ট ফ্লো করে না, এন টাইপের হোল ফরওয়ার্ড বাইসিং এ কারেন্ট ফ্লো করবে না। তাহলে
মাইনরিটি চার্জ কেরিয়ার, ফরওয়ার্ড বায়াসিং মাইনরিটি চার্জ কেরিয়ার নিয়ে আমাদের অতটা মাথা ব্যথা থাকে না, কারণ এইখানে মাইনরিটি চার্জ কেনার জন্য আমরা কোনো কারণ পাবো না। রিভার্স বায়াসিং আমরা মাইনরিটি চার্জ কেনার জন্য কিছুটা কারণ পাবো, যদিও এটা খুবই কম। এটা অতটা বেশি হবে না, খুবই কম হবে। তাহলে এইটা যদি আমরা বুঝে থাকি, আমরা হচ্ছে একটু আইবি ক্যারেক্টারিস্টিক্স কার্ভে যাব। আইভি কার্ভটা কি? আইভি কার্ভটা হচ্ছে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করার সাথে সাথে কারেন্ট ফ্লো কিরকম হবে এইটার একটা গ্রাফ দেখানো। তাহলে আমরা একদিকে নিব হচ্ছে ভোল্টেজকে, আরেকদিকে নিব কারেন্ট ফ্লোকে। তাহলে এই দিকে আমরা হচ্ছে এক্স অ্যাক্সিস এর দিকে ভোল্টেজকে দেখাইতেছি, ওয়াই অ্যাক্সিস এর দিকে কারেন্ট ফ্লো দেখাইতেছি। এটা ভোল্টেজ, আমি ফরওয়ার্ড ভোল্টেজ ধরলাম, এইদিকে ফরওয়ার্ড বায়াসিং করে যে কারেন্ট ফ্লোটা পাবো এটা হচ্ছে ফরওয়ার্ড কারেন্ট ফ্লো। তাহলে দেখা যাবে এইদিকে আমরা বলছিলাম আগের, একটু আগে যা বলছিলাম, ফরওয়ার্ড বায়াসিং আমরা কারেন্ট ফ্লো পাবো, কিন্তু কখন পাবো? বিল্ট ইন পটেনশিয়ালের চেয়ে বেশি পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করলে। ভোল্টেজ অ্যাপ্লাই করার সাথে সাথেই কারেন্ট ফ্লো পাবো না, বিল্ট ইন পটেনশিয়ালের চেয়ে বেশি পরিমাণ ভোল্টেজ হবে, কারেন্ট ফ্লো পাওয়া শুরু হবে। তাহলে প্রথম দিকে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করব, যে ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি কারেন্ট ফ্লো পাইতেছি না, ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি পাইতেছি না, একটা সময় পরে গিয়ে আস্তে আস্তে কারেন্ট ফ্লো পাবো। এরপর অনেক বেশি পরিমাণে কারেন্ট ফ্লো হবে। কারণ এই সময়টা কত? এটা হচ্ছে বিল্ট ইন পটেনশিয়াল পর্যন্ত। তাহলে এই বিল্ট ইন পটেনশিয়াল পর্যন্ত ভোল্টেজ অ্যাপ্লাই করার পরে আস্তে আস্তে কারেন্ট ফ্লো পাওয়া শুরু হবে। এবং কারেন্ট ফ্লোটা লিনিয়ারলি বাড়বে না, এক্সপোনেনশিয়ালি বাড়বে। এখন ভোল্টেজ খুবই কম অ্যাপ্লাই করলেও কারেন্ট ফ্লো অনেক বেশি বাড়বে। কারণ চার্জ কেরিয়ার ভোল্টেজ অ্যাপ্লাই করার পরে সে আর কোনো বাধা পাইতেছে না। যে বাধাটা ছিল এই বাধার পরে আর কোনো বাধা নাই। তাহলে এরপরে আমি যত ভোল্টেজ দিব না কেন, ইলেকট্রন সহজেই এক পাশ থেকে আরেক পাশে যাবে। এই বাধাটা যদি পার হয়ে যায়, তাহলে ইলেকট্রন, সব ইলেকট্রনই চাবে এই পাশ থেকে এই পাশে যাইতে, এই হোল এই পাশ থেকে এই পাশে আসতে। তাহলে এইখানে কারেন্ট ফ্লোটা অনেক বেশি হবে। কারেন্ট ফ্লো আমি ভোল্টেজ অল্প বাড়াইলেও, বিল্ট ইন পটেনশিয়ালের পরে ভোল্টেজ অল্প বাড়াইলেও কারেন্ট ফ্লো অনেক বেশি পরিমাণ বাড়ে। তাহলে এইটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং এর ক্ষেত্রে আমরা বলি, এইটাকে আমরা বলি হচ্ছে ডি ভোল্টেজ, বা বিল্ট ইন পটেনশিয়াল পরিমাণ ভোল্টেজ যেটা, এটাকে আমরা আলাদা একটা নাম দেই, যেটাকে আমরা বলি হচ্ছে ডি ভোল্টেজ। এই ভ্যালুটা কত হবে, এই বিল্ট ইন পটেনশিয়ালটা কত হবে, এইটা এক একটা ম্যাটেরিয়ালের জন্য এক এক রকম, এক একটা সেমিকন্ডাক্টরের জন্য এক এক রকম। যদি সেমিকন্ডাক্টরটা হয় জার্মেনিয়াম, আমরা তিনটা সেমিকন্ডাক্টর নিয়ে মেইনলি এই কোর্সে কথা বলবো। জার্মেনিয়ামের ক্ষেত্রে এই ভোল্টেজটা 0.3 ভোল্ট। যদি এটা হয় সিলিকন, এই ক্ষেত্রে এই ভোল্টেজটা হয় 0.7 ভোল্ট। যদি এইটা হয় গেলিয়াম আর্সেনাইড, কম্পাউন্ড সেমিকন্ডাক্টর, এই ক্ষেত্রে এটা হয় 1.2 ভোল্টের মতো। মেইনলি আমরা এই তিনটা নিয়েই দেখবো। এর মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় সিলিকন, কারণ এইটা প্রাচুর্য অনেক বেশি, এটা খুবই সহজে পাওয়া যায়, অ্যাভেলেবিলিটি যেহেতু বেশি, এইটা ইউজ করা হয় বেশি। জার্মেনিয়ামটা ইউজ করা কম। জার্মেনিয়াম কম ইউজ করার আরো একটা কারণ হচ্ছে তাদের ভোল্টেজ, যে পটেনশিয়াল ডিফারেন্সটা এটা কম হওয়াটা একটু ইউজ না করার একটা কারণ। আর সিলিকন তো এমনি অনেক বেশি, বালু থেকে যেটা আমরা পাই, তাহলে এইটা অনেক বেশি হয়। তাহলে এইটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং এর আইভি ক্যারেক্টারিস্টিক্স। যদি আমরা রিভার্স বায়াসিং এর ক্ষেত্রে যাই, রিভার্স বায়াসিং মানে আমি ভোল্টেজ ফরওয়ার্ডে যে দিকে দেখাইছি, রিভার্সটা হবে এর বিপরীত দিকে। তাহলে এই দিকে আমি রিভার্স বায়াসিং এর ভোল্টেজ দেখাই, এই দিকে হবে কারেন্ট ফ্লো। তাহলে রিভার্স বায়াসিং আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করলে কোনো কারেন্ট ফ্লো পাবো না। ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু কোনো কারেন্ট ফ্লো আসবে না। এটা হচ্ছে মেজরিটির জন্য। কিন্তু রিভার্স বায়াসিং আমরা মাইনরিটি চার্জ ক্রিয়ার নামে একটা টার্ম পাইছি, যে মাইনরিটি চার্জ ক্রিয়ার জন্য আমরা কিছুটা কারেন্ট ফ্লো পাই। এই এই কারেন্ট ফ্লোটা অত বেশি না, খুবই কম, কিন্তু কারেন্ট ফ্লো পাবো।
এই কারেন্ট ফ্লোটা হয় খুবই কম পরিমাণে একটা কারেন্ট ফ্লো। এরপরে ভোল্টেজ যে সময় আমি একটা বাড়াইতে থাকি, বাড়াইতে বাড়াইতে যে সময় অনেক বেশি পরিমাণ ভোল্টেজ হয়ে যাবে, তাহলে এই ডিপ্লেশন লেয়ারটাই ভেঙে যায়। এই ডিপ্লেশন লেয়ারে, কারণ ভোল্টেজ অ্যাপ্লাই করলে ইলেকট্রন এইদিকে আসতে থাকবে, এইদিকে ইলেকট্রন এইদিকে আসতে থাকবে। এই ভোল্টেজ অনেক বেশি বাড়াইলে যেগুলো নিউট্রাল অ্যাটম ছিল, সিলিকন সিলিকন বন্ড ছিল, এগুলো ভাঙতে থাকে। তাহলে এই স্ট্রাকচারটাই, সেমিকন্ডাক্টর স্ট্রাকচারটাই অলমোস্ট ড্যামেজ হয়ে যায়, চার্জ ক্যারিয়ার অনেক বেশি বেড়ে যায়। তাহলে ওইখান থেকে অনেক বেশি পরিমাণ কারেন্ট ফ্লো পাওয়া যায়। এটা একেবারেই আনকন্ট্রোল কারেন্ট ফ্লো। এটা একটা ভোল্টেজের পরে গিয়ে আমি অনেক বেশি পরিমাণ কারেন্ট ফ্লো পাই। এটা অলমোস্ট শার্পলি চেঞ্জ হয়, আমার এখানে আর ভোল্টেজ বাড়ানো লাগে না। এইটাকে আমরা বলি হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ, কারণ এটা ডিভাইসটাকেই নষ্ট করে দিতেছে। এইটা আনকন্ট্রোল, এটাকে কন্ট্রোল করারও সুযোগ নাই। এটাকে যে অলমোস্ট কন্ডাক্টরের যেরকম অনেক বেশি পরিমাণ কারেন্ট ফ্লো হয়, এরকম কারেন্ট ফ্লো। তাহলে এটা মাইনরিটি যায়, এইটাকে আমরা বলি হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ বা অ্যাভালাঞ্চ ব্রেকডাউনও বলা হয়। দুইটা ব্রেকডাউন আমরা পাবো, একটাকে আমরা বলি অ্যাভালাঞ্চ ব্রেকডাউন, একটাকে চ্যানাল ব্রেকডাউন। এটা আমরা পরের ক্লাসে দেখবো। তাহলে এই ভোল্টেজ যেটা খুবই কম পরিমাণ ভোল্টেজ, খুবই কম কত, যদি আমি ফরওয়ার্ড বায়াসিং এর কারেন্ট ফ্লোটা দেখি, কারেন্ট ফ্লোটা হয় মিলি এম্পিয়ার রেঞ্জে। আমরা ভোল্টেজ যদি দেই, এদিকে হচ্ছে রিভার্স বায়াসিং এর ভোল্টেজ, আর রিভার্স বায়াসিং এর কারেন্ট ফ্লোটা হয় মাইক্রো এম্পিয়ারের যে। মাইক্রো এম্পিয়ার মানে মিলি থেকে যদি কম্পেয়ার করি 1000 ভাগের 1 ভাগ এরকম রেঞ্জে। এবং এই ভোল্টেজটা যে সময় আমরা দেখাই, এদিকে যেরকম 0.1 0.2 0.3 এর মধ্যেই চেঞ্জ হইতে থাকে, 0.1 0.2 0.5 0.6 এর মধ্যেই অনেক ঘটনা ঘটতে থাকে। এইখানে যে সময় বিল্ডিং পটেনশিয়াল থেকে আমি 0.1 পরিমাণ চেঞ্জ করলেও কারেন্ট অনেক বেশি বেড়ে যায়। এইখানে দেখা যায় যে আমরা বলি 5 ভোল্ট, 10 ভোল্ট, 100 ভোল্ট। এই যে ব্রেকডাউনটা, এটা হয়তো বা 150 ভোল্ট, 200 ভোল্ট, 300 ভোল্ট এইখানে পায়। অনেক বেশি পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়। তাহলে এই রিভার্স বায়াসিং এ মাইনরিটি চার্জ কেরিয়ার জন্য যে আমরা ছোট পরিমাণে কারেন্ট ফ্লো পাই, এই কারেন্ট ফ্লোটাকে আমরা আলাদা একটা নাম দিই। এটাকে বলা হয় রিভার্স স্যাচুরেশন কারেন্ট। স্যাচুরেশন মানে সম্পৃক্ত, মানে এটা পরে আর নাই, এর চেয়ে বেশি আর হওয়া সম্ভব না। মাইনরিটি চার্জ এর যেহেতু সংখ্যা কমই থাকে, এটার জন্য যে আমি কারেন্ট ফ্লো পাবো, এটা শুরু থেকে আসলে এর চেয়ে আর বাড়ে না। ব্রেকডাউনের আগ পর্যন্ত অলমোস্ট সেমই থাকে। তাহলে এই কারেন্টটা হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। তাহলে রিভার্স স্যাচুরেশন কারেন্ট কার জন্য পাই? রিভার্স বায়াসিং এ মাইনরিটি চার্জ কেনার জন্য। আর ফরওয়ার্ড বায়াসিং আমরা কারেন্ট ফ্লো পাই কার জন্য? মেজরিটি চার্জ কেনার জন্য। মেজরিটি চার্জ ক্যারিয়ার যেহেতু চার্জ ক্যারিয়ার অনেক বেশি, কারেন্ট ফ্লোটাও অনেক বেশি হবে। এইটা হচ্ছে আমাদের আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, একটা পিএন জাংশনের আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এরপরে আমরা দেখব, এটা তো আমরা গ্রাফ দিয়ে বুঝছি যে কিভাবে কারেন্ট ফ্লোটা কিরকম হবে, কত ভোল্টের জন্য কারেন্ট ফ্লো কিরকম হবে, এটা আমরা বুঝছি। এবার এইটা আমরা একটা ইকুয়েশন দিয়ে দেখাইতে চাই যে আমি যদি এখানে 0.5 ভোল্ট অ্যাপ্লাই করি, তাহলে কারেন্ট ফ্লো কত হবে। আমি যদি 0.8 ভোল্ট অ্যাপ্লাই করি, তাহলে কারেন্ট ফ্লো কত হবে। দেখতেছি বাড়তেছে। আমি যদি 0.2 অ্যাপ্লাই করি, কারেন্ট ফ্লো কত হবে। যদি সিলিকন বলি, জার্মেনিয়াম বলি, গ্যালিয়াম আর্সেনাইড বলি, 0.2 তে কোনো কারেন্ট ফ্লো পাবো না, জিরো হবে। এইটাই আমরা একটা ইকুয়েশন দিয়ে যদি রিপ্রেজেন্ট করতে চাই, মানে ওই ইকুয়েশনটাকে আমরা বলি ডায়োড কারেন্ট ইকুয়েশন। মানে ওইটা ইকুয়েশনটা আমরা একটু দেখবো। ডায়োড কারেন্ট ইকুয়েশন, যেখানে আমি ভোল্টেজের সাথে কারেন্ট ফ্লোর একটা রিলেশন দেখবো। যেরকম আমরা যে সময় কন্ডাক্টর নিয়ে কথা বলছিলাম, যে একটা রেজিস্ট্যান্স, আর মানের একটা রেজিস্ট্যান্স, এখানে ভোল্টেজ ড্রপ হইতেছে বি, তাহলে কারেন্ট ফ্লো কত হবে। না, আমরা বলতাম আই ইজ ইকুয়াল টু বি বাই আর, বা
মানে এই জায়গায় যে সময় আমরা একটা কন্ডাক্টর নিয়ে কাজ করতাম, এটা ওহমস ল মেনে চলতো, বি ইজ ইকুয়াল টু আই আর, বা ইজ ইকুয়াল টু বি বাই আর, এ আরটা হচ্ছে কনস্ট্যান্ট। এইখানে একটা লিনিয়ার ইকুয়েশন দেখতাম, যে আমি ভোল্টেজ যেটুকু বাড়াবো, যেভাবে বাড়াবো কার্ভ সেইভাবেই বাড়বে। তাহলে একটা লিনিয়ার সম্পর্ক ছিল। কিন্তু আমরা যে সময় একটা ডায়োড নিয়ে কাজ করব, এটা এতটা লিনিয়ার থাকে না। একটা পয়েন্ট বলতে তাহলে ডায়োড নিয়ে কাজ করলে, ডায়োড আমরা যে সময় রেজিস্ট্যান্স দেখাই এরকম সিম্বল দিয়ে, ডায়োডটাকে আমরা দেখাই হচ্ছে এইরকম একটা সিম্বল দিয়ে আমরা ডায়োড দেখাই। এইরকম সিম্বল দিয়ে আমরা ডায়োডকে রিপ্রেজেন্ট করি। এই পাঁচটাকে আমরা বলি পি টাইপ, এটাকে আমরা ধরি এন টাইপ। তাহলে ডায়োডে যে সময় আমি ভোল্টেজ অ্যাপ্লাই করব, ডায়োড ভোল্টেজ এখানে কারেন্ট ফ্লো কত হবে, এইটাই আমরা বের করার জন্য একটা ইকুয়েশন দেখতে চাই। তাহলে এইখানে যেরকম ভোল্টেজের সাথে কারেন্ট ফ্লোটা ছিল লিনিয়ার সম্পর্ক, এখানে লিনিয়ার থাকে না। আমরা দেখছি একটা ভোল্টেজ পর্যন্ত কারেন্ট ফ্লো পাই না, এরপরে গিয়ে এক্সপোনেনশিয়ালি বাড়ে। তাহলে এইটা কিরকম চেঞ্জ হয়, এইটা আমরা দেখবো। মানে কারেন্ট ফ্লো কিরকম হবে সেমিকন্ডাক্টরে, কারেন্ট ফ্লো কিরকম হবে, এটা কি কি প্রপার্টির উপর আসলে ডিপেন্ড করে। অনেকগুলো প্রপার্টির উপর ডিপেন্ড করতে পারে। একটা হইতে পারে অবশ্যই ডায়োড ভোল্টেজের উপরে ডিপেন্ড করবে। আরেকটা হইতে পারে, আমরা দেখছিলাম শুরুর ক্লাসে আমরা বলছিলাম যে ডায়োডে সেমিকন্ডাক্টরের যে সময় আমরা টেম্পারেচার চেঞ্জ করি, এর উপরে কারেন্ট ফ্লো চেঞ্জ আসে। টেম্পারেচার চেঞ্জ করলে, টেম্পারেচার বাড়াইলে দেখা যায় চার্জ ক্যারিয়ার বাড়ে। তাহলে এই টেম্পারেচার কোন টেম্পারেচারে রাখছি, এই জন্য কতটুকু ভোল্টেজ আসতেছে এই টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে। আর ডিপেন্ড করবে তা কোন ম্যাটেরিয়াল, দেখি সিলিকন, জার্মেনিয়াম না অন্য কিছু। তাহলে এটা কোন ম্যাটেরিয়াল, এটার উপরও ডিপেন্ড করবে। তাহলে এইগুলোর উপর ডিপেন্ড করে যদি আমি ইকুয়েশনটা দেখাইতে চাই, তাহলে আমরা পাই হচ্ছে ডাইরেক্ট করে ইকুয়েশন আইডি ইজ ইকাল টু আইএস ইন্টু ই টু দি পাওয়ার ভিডি ডিভাইডেড বাই ইটা ভিটি মাইনাস ওয়ান। এগুলা কি আমরা এটা এক্সপ্লেন করব। আইডি বলতে আমরা বুঝি ডায়োড কারেন্ট, ডায়োডে কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে, এই যে এই পথে কতটুকু কারেন্ট ফ্লো হবে, এটা হচ্ছে ডায়োড কারেন্ট। আইএস বলতে আমরা বুঝি রিভার্স স্যাচুরেশন কারেন্ট। একটু আগে আমরা যেটা নিয়ে কথা বলছি, মাইনরিটি চার্জ কিনের জন্য আমরা যে কারেন্ট ফ্লোটা পাই, এটা হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। ইটাটা কি, ইটাটাকে বলা হয় আইডিয়ালিটি ফ্যাক্টর। আইডিয়ালিটি ফ্যাক্টর এটা কি, এইটা হচ্ছে ম্যাটেরিয়ালের প্রপার্টি। এটা ম্যাটেরিয়ালের প্রপার্টি বলতে এই যে আমরা বলতেছিলাম যে কোন ম্যাটেরিয়াল হবে, সিলিকন হবে না জার্মেনিয়াম হবে, এটা কোন কন্ডিশন, কনস্ট্রাকশনটা কিভাবে করা হয়েছে, পি টাইপ ডোপিং কি বেশি করা হয়েছে না কম করা হয়েছে, এগুলার উপর ডিপেন্ড করে এই আইডিয়ালিটি ফ্যাক্টরটা আসে। কনস্ট্রাকশন কিরকম হবে, অপারেশন কন্ডিশন কিরকম হবে, এইগুলোর উপর ডিপেন্ড করে আইডিয়ালিটি ফ্যাক্টর আসে। এইটাই মেইনলি ম্যাটেরিয়ালের প্রপার্টি। তাহলে এইটা ম্যাটেরিয়াল এক একটার জন্য এক এক রকম হবে। এই আইডিয়ালিটি ফ্যাক্টরটা দেখা যায় 1 থেকে 2 এর মধ্যে থাকতে পারে। এটা যদি সিলিকন হয়, সিলিকনের ক্ষেত্রে এই আইডিয়ালিটি ফ্যাক্টরটা আসে হচ্ছে 2। আর যদি জার্মেনিয়াম হয় এই আইডিয়ালিটি ফ্যাক্টরটা আসে 1। আর বাকি যত সেমিকন্ডাক্টর আছে, সব সেমিকন্ডাক্টরের আইডিয়ালিটি ফ্যাক্টর অলমোস্ট 1 থেকে 2 এর ভিতরেই থাকবে, 1.1, 1.5, 1.7 এরকম হইতে পারে। আরেকটা টার্ম হচ্ছে ভিটি। ভিটি কে বলা হয় থার্মাল ভোল্টেজ। মানে টেম্পারেচারের জন্য যে পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই হইতেছে, এটাকে বলা হয় ভিটি। ভিটিটাকে আমরা যদি আগের ক্লাসগুলোতে দেখেন, গ্যাসিয়াস স্টেটে ক্লাসগুলোতে দেখবেন থার্মাল ভোল্টেজের ভ্যালুটা আসলে হচ্ছে ভিটি ইজ ইকাল টু ইটা ভিডি ডিভাইডেড বাই কে টি। এটা হচ্ছে কিউ ভিডি ডিভাইডেড বাই কেটি, কিউ ভি বা কিউ ভি ডিভাইডেড বাই কেটি। যেহেতু ডায়োডের ক্ষেত্রে এটাকে আমরা ভিডি দ্বারা প্রকাশ করছি, ডায়োড ভোল্টেজ। কিউ হচ্ছে চার্জের ভ্যালু, কে হচ্ছে বোলৎসম্যান কনস্ট্যান্ট, এটাকে আমরা বলি বোলৎসম্যান কনস্ট্যান্ট। আর টি হচ্ছে টেম্পারেচার, কোন টেম্পারেচার আমরা ইউজ করতেছি। চাইলে ভিটির ভ্যালুটা আমরা
চার্জের ভ্যালু, ইলেকট্রনের চার্জ। এরপরে হচ্ছে কে, যেহেতু বোলসম্যান কনস্ট্যান্ট, এটার ভ্যালু আমরা জানি 1.38 × 10⁻23। টি হচ্ছে টেম্পারেচার। যদি আমি রুম টেম্পারেচারে যাই তাহলে একরকম হবে, টেম্পারেচার চেঞ্জ করলে আরেক রকম হবে। কিউর ভ্যালু আমরা জানি 1.6 × 10⁻19। যদি এইটাকে আমরা হিসাব করে দেখি যে ভিডি ডিভাইডেড বাই ইটা কেটি, ভি এইখানে, এটা যদি এই টার্মটা বিটি এর ক্ষেত্রে এটা আসবে না, বিটি তো ওইখানে, এটা একটু কারেকশন করবেন, বিটি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই কেটি। এটা যদি ভিটি এর ভ্যালুটা আমরা এখানে বসাইতে চাই তাহলে কিউ ডিভাইডেড বাই কেটি আসবে। ও, আহ, এটা হচ্ছে আমি ভুল করছি, এটা বলতে ভুল করতেছি। ভিটি ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে কেটি ডিভাইডেড বাই কিউ। কারণ কেটি ডিভাইডেড বাই কিউ এখানে যদি আমি বসাই তাহলে এটা আসবে আইএস ইজ ইন্টু ই টু দি পাওয়ার ভিটি এর ভ্যালু বসাবো কেটি ডিভাইডেড বাই কিউ, তাহলে কেটি, এই কিউটা উপরে চলে আসবে, কিউ ভিডি ডিভাইডেড বাই ইটা কেটি -1। ওইটার সাথে মিলে আমি এখানে ভুল করে ফেলছিলাম। যে এইটা কেটি ডিভাইডেড বাই কিউ, কে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট 1.38 × 10⁻23, কিউ হচ্ছে 1.6 × 10⁻19, টি হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচারটা যদি রুম টেম্পারেচার হয় তাহলে বলি 25°C, এটাকে কেলভিনে কনভার্ট করলে 298 কেলভিন। তাহলে এই ভ্যালুগুলো বসাইলে এইখানে একটা ভ্যালু পাবে, 25.6 মিলি ভোল্টের মতো পাবে। তাহলে এই ভ্যালুটা আসবে অলমোস্ট রুম টেম্পারেচারে যদি হয় 25.6 মিলি ভোল্ট, এতটুকু ভ্যালু ভিটি এর ভ্যালু। মানে তাহলে এইখান থেকে আমরা বুঝতেছি যে ডাইরেক্ট কারেন্ট ইকুয়েশনে তা হচ্ছে আইডি ইজ ইকুয়াল টু আইএস ইনটু ই টু দি পাওয়ার ভিডি ডিভাইডেড বাই এটা কেটি -1, যেহেতু এক্সপোনেনশিয়ালি চেঞ্জ হয় এখানে এক্সপোনেনশিয়াল টার্মটাই আসছে, যে প্রপার্টির উপর ডিপেন্ড করে এই প্রপার্টি গুলো এখানে আসছে। বলে এইটা যে সময় আমার ডায়োড ভোল্টেজ দেওয়া থাকবে ওই সময় কারেন্ট ফ্লোটা কিরকম হবে, এইটা হচ্ছে এই ইকুয়েশন থেকে আমরা বের করতে পারি। এটা হচ্ছে থার্মাল ভোল্টেজ, যেটা হচ্ছে কেটি ডিভাইডেড বাই কিউ। তাহলে এইটা যে সময় ভোল্টেজ ড্রপ দেওয়া থাকবে ওই সময় কারেন্ট ফ্লো কিরকম হবে। আর অনেক সময় তো আমাকে ভোল্টেজ ড্রপ না দিয়ে কারেন্ট ফ্লোটাই দেওয়া আছে, বলছে যে ডায়োড ভোল্টেজটা বের করে, ওই ক্ষেত্রে কিরকম হবে আমরা এই ইকুয়েশন থেকে বের করতে পারি। বা এই ইকুয়েশনটাকে একটু এক্সপান্ড করে ভিডি এর একটা ইকুয়েশন দিতে পারি, ডায়োড ভোল্টেজের একটা ইকুয়েশন দিয়ে আসতে পারি। তাহলে আসবে আইডি ডিভাইডেড বাই আইএস ইজ ইকাল টু ই টু দি পাওয়ার ভিডি ডিভাইডেড বাই ইটা ভিটি -1, বা এখান থেকে আসবে আইডি ডিভাইডেড বাই আইএস +1 ইজ ইকাল টু ই টু দি পাওয়ার ভিডি ডিভাইডেড বাই ইটা ভিটি। যেহেতু আমাদের টার্গেট বিডি এর ইকুয়েশন নিয়ে আসা, তাহলে এটা এক্সপোনেনশিয়ালের উপরে আছে, তাহলে দুই পাশে লন দিয়ে নিতে হবে। লন আইডি ডিভাইডেড বাই আইএস +1 ইজ ইকাল টু লন ই টু দি পাওয়ার ভিডি ডিভাইডেড বাই ইটা ভিটি। তাহলে আসবে ভিডি ডিভাইডেড বাই ইটা ভিটি। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে ভিডি ইজ ইকাল টু ইটা ভিটি লন আইডি ডিভাইডেড বাই আইএস +1। এইটা হচ্ছে ডায়োড ভোল্টেজ ইকুয়েশন। ডায়োডে যদি আমার কারেন্ট ফ্লো দেওয়া থাকে তাহলে ভোল্টেজ ড্রপ কিভাবে বের করব এই ইকুয়েশন থেকে আমরা বের করতে পারি, বা এখানেও বসাই দিলে, এই ইকুয়েশনে বসাই দিলে ক্যালকুলেশন করলে চলে আসবে। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই থাকবে। আমরা আগামী ক্লাসে হচ্ছে এই ডায়োড কারেন্ট ইকুয়েশন বা ডায়োড ভোল্টেজ ইকুয়েশন থেকে আমরা কিছু প্রবলেম দেখবো, যে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম এখান থেকে আজ কিছু সলভ করবো। এর পরের ক্লাসগুলোতে আমরা ডায়োড, এই ডায়োডের কিছু ইকুয়েশন বা কিছু ম্যাথ দেখবো। আগামী কয়েকটা ক্লাসে আমরা কিছু ম্যাথ সলভ করবো, যে আমি যদি ডায়োডকে ফরওয়ার্ডে কানেক্ট করি, সার্কিটে যদি এর সাথে রেজিস্ট্যান্স কানেক্ট করি কিরকম হবে, রিভার্সে কানেক্ট করলে কিরকম হবে, এই রিলেটেড কিছু প্রবলেম আমরা আগামী ক্লাস থেকে দেখবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।